بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটু পিছন থেকে কি করব আমরা অনেকদিন এটা স্টার্ট করে যাব আর কি আমরা অনেকদিন বাদ দিছি মাঝখানে আপনারা জানেন বইটার নাম রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস এই বইয়ে আমরা একদম শেষ পর্যায়ে আছি 591 পৃষ্ঠাতে আছি রিকমেন্ডেশন গুলো আমরা এর আগে পড়ছি হচ্ছে কনক্লুশন গুলো পড়ছি রিসার্চ ওয়ার্ক এটা একটা সেটা কতগুলো কনক্লুশন ছিল 14টা 15টা এই পয়েন্ট ছিল তার ভিতরে আবার সাব পয়েন্ট ছিল এগুলো আমরা পড়ছি তারপরে ছিল রিকমেন্ডেশনের ভিতরে আমরা শুরু করছিলাম আজকে একটু পিছন থেকে রিকমেন্ডেশন গুলোতে আমরা দেখতেছি প্রথমটা বলতেছে স্প্রেডিং এটা আগে পড়ছি কিন্তু আমরা হয়তো দুই একটা পয়েন্ট পড়ছি spreading the belief এইটা বুকমার্কটা এখানে রাখা spreading the beliefs of the early generation recommendation আমি এই লেখাটা শেষ করতে পারি না একটা লেখা হাত দিছি লেখাটার শিরোনাম দিছি আমি আর্জেন্টিনার ফুটবল টিম বনাম বাংলাদেশের কাবাডি টিম আর্জেন্টিনার কিন্তু একটা কাবাডি টিম আসছিল এবং বাংলাদেশের কাবাডি টিমের সাথে খেলে হেরে গেছে ইন্ডিয়া খেলাটা হয়েছিল কাবাডি ওয়ার্ল্ড কাপ এগুলো আপনারা জানেন না অল্পদিন আগে 2016 কথা আর্জেন্টিনা বাংলাদেশের কাছে হারছে একটা ম্যাচে কাবাডি কিন্তু এখন যদি বলে আর্জেন্টিনা ফুটবল টিম ভার্সেস বাংলাদেশের কাবাডি টিম তাহলে তো পিচ্ছি বাচ্চা হেসে দিবে যে কি বলে এখন যে পদ্ধতিতে আমাদের দেশে জঙ্গিবাদ কথা আমি ইউজ করতে চাই না চরমপন্থা বলি সেটাকে যেভাবে অ্যাড করার চেষ্টা চলতেছে এটা হলো আর্জেন্টিনা ফুটবল টিম বনাম বাংলাদেশের কাবাডি টিম এরকম একটা ব্যাপার এই মানুষগুলাকে কি আপনি লাঠি শটা আর মেটাল ডিটেক্টর দিয়ে কি কারো ফেথ বিচার করা যাবে না ফেথের গড়বড়ের জন্য যারা এটা করতেছে যারা মনে করতেছে এটা করলে জান্নাতে চলে যাবে তাদের ফেথটাকে ঠিক করতে ফেথের ডক্টর দিয়ে ফেথের ডক্টর কারা ফেথের ডক্টর হচ্ছে আলেমরা সেখানে তাদের উচিত ছিল যে আলেমদের জন্য যদি বলি আমি এটা তো রিকমেন্ডেশন দিব আমি যে সেমিনার সিম্পোজিয়াম খুলে দিবে প্রতিদিনই থাকবে কোন একটা ইয়াং ছেলে যেন জাস্ট ওয়াকিং থ্রু দ্য মানে ব্রডওয়ে ঢুকে একটা শুনতে পারে যে কি হচ্ছে তাই না এটা ছিল প্রপার ওয়ে এই ওয়েতে তো হবে না মানে ফুটবল টিমকে তো আর কাবাডি টিম দিয়ে মিট করা যাবে না ওদের একটা তামাশা হতে পারে তামাশাই হচ্ছে এখানে আসলে কারণ এটা তো আমি তো দেখতেছি নট গোয়িং নোওয়্যার আপনি এখানে ই করবেন ওখানে গজাবে ওখানে যদি হয় সত্যি যদি সত্যি আপনি নির্মূল করতে চান আর যদি আপনি জিআই রাখতে চান তাহলে পসিবলি ইউ আর ডুইং দ্য কারেক্ট থিং আর যদি কেউ চায় জিআই রাখতে কিন্তু যদি নির্মূল করতে চায় তো ওই সময় ডক্টর দিয়ে করতে হবে রোগ যেটা সেটা ডাক্তার দিয়ে সেটাকে ই করতে হবে তো এখানে যেটা বলছেন এই কথার প্রসঙ্গে আমার আসলো আর কি যে স্প্রেডিং দ্য বিলিফস অফ দ্য আর্লি জেনারেশন বিশ্বাসগুলো যদি স্প্রেড করতে পারত তাহলে দেখতেন যে তারা যদিও যুদ্ধবিগ্রহ তাদের সময় ছিল কিন্তু তারা কত টলারেন্ট ছিলেন প্রত্যেকটা জিনিসকে তারা আল্লাহর মেজারে ওজন করতেন এবং ওজন করে তারপরে সেটা তারা ডিসিশন নিতেন তারা ভুল করছেন তারা ভুল করার নির্ভুল ছিলেন তা বলতেছে না কিন্তু তাদের নিয়তটা কি ছিল অলওয়েজ সেটা ছিল আশার সাথে যে যুদ্ধটা হলো এবং তারপরে যখন এখন তাদের স্পয়েলস অফ ওয়ার যেটা এটা কি করবে এটা নিয়ে প্রশ্ন উঠছে না তখন আশার একটু হয়ে গেছেন বলছেন যে ঠিক আছে আল্লাহ রাসূলের ওয়াইফ আছেন কে তাকে নিয়ে যেতে চান নিয়ে যান তার মানে কি তার মানে তারা রুটে সেই জিনিসটা বুঝতেন যে কি করা যাবে কি করা যাবে না হয়তো ভুল করে ফেলছেন তারা কিন্তু তারা কিন্তু ক্লিয়ার ছিল একটা গল্প বলছে যে একটা লোক একজন মানুষ মারা যেতে পারে 4000 জন মানুষের খুব ইজ হইতো আরাম হইতো কিন্তু রাজি হন নাই একটা লোক মারা যাওয়ার রিস্কটা খুব বেশি এইভাবে তারা জীবনকে দেখতেন জীবনকে আল্লাহ তরফ থেকে একটা নিয়ামত হিসাবে দেখতেন এটাকে যত্র সেইভাবে স্পেন্ড করা অথবা হনন করা এটা কোনোটাকেই তারা এই করতেন না আমরা ধরেন থ্রুআউট দ্য হিস্ট্রি দেখবেন আপনি তাদের এই বুঝটা ভালো ছিল তারপরেও অনেক সময় গায়ে পড়ে গেছে এখন ধরেন খালিদের যেভাবে আলেদের সাথে যুদ্ধটা করছে গায়ে পড়ে যুদ্ধ উনি যাই বলছেন ওরা সেটাই পরবর্তীতে একটা ফর্ম জুড়ে দিয়ে বলছেন না আপনাকে বলতে হবে যে আমি ইমান হারাইছিলাম এবং আপনাকে তওবা করে আবার ইমান উনি কিন্তু ওরা কন্ডিশন করে মানছেন সেটা করলে এটা করলে এটা এবং তারা প্রত্যেকবার কিন্তু আরেকটা করে কন্ডিশন দিচ্ছে আনলেস তারা যুদ্ধের রত হয়েছে শেষ পর্যন্ত কিন্তু আলেদের কথা চিন্তা করেন ওনার মুখ দিয়ে কিন্তু তাদের এগেইনস্টে তাকফির করানো যায় নাই
ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল খারেজিরা কারা, বলছে তারা আমাদের ভাই যারা সীমা লঙ্ঘন করছে। না, জিজ্ঞেস করছে তারা কি কাফের নাকি, তারা কি মুশরিক নাকি, না তারা আমাদের ভাই যারা সীমা লঙ্ঘন করছে, কাফের করতে পারে না তাকে। তারপরে বলছেন যে এই তারা কি কুফর, তারা কি কুফরে করছে না, তারা তো কুফর থেকে পালা বেড়েছে। মানে আসলে দেখেন যে মুখ দিয়ে কথাটা কাটবে না বা ওইতে যায় না। আজকে আমরা এখনো এবং আমাদের ভিতরে আছে, মানে আমরা এই শব্দটা এই ব্যাপারটা উচ্চারণ করার জন্য যেন একদম উদ্ভিদ, মানে একটা মানুষকে ইসলামের বাইরে গেছে এটা দেখাতে পারলে খুব ভালো একটা ব্যাপার। এটা সালাফদের বিলিফ স্প্রেড করার কথা বলতেছেন। তখন এখানে বলতেছেন যে it is phenomenon that falls outside of the beliefs of the Ahlul Sunnah wal Jama'ah and the correct Sharia beliefs. এইটা যদি আমরা বোঝাইতে পারতাম, যারা পথভ্রষ্ট হচ্ছে, যারা এই সব ইনফরমেশন আছে, তাদেরকে নিয়ে যুক্তি তর্ক দলিলের মাধ্যমে যদি বোঝাইতে পারতাম, হয়তো সবাই চেঞ্জ হয়ে যেত না একদিন। কিন্তু এখন যা করতেছি আমরা, বা আমাদের রাষ্ট্রযন্ত্র যা করতেছে, বা তাদেরকে দমন করতে গিয়ে যা করা হচ্ছে, সেটা হচ্ছে ডেফিনেটলি বেটার হতো। কারণ ব্যাপারটা তো ভিতরের ব্যাপার, এটা বাইরের ব্যাপার। এখানে প্রিএমটিভ হওয়ার কোনো স্কোপ নেই। মানে আপনি আপনার দাঁড়িয়ে আছে, আমি ধরলাম যে আপনি উঠবি জঙ্গি, আপনার মেরে ফেলবো আমি, নাকি এটা হলো প্রিএমটিভ মেজার আর কি। তাদের দেশের সব দায়িত্ব পেলে মেরে ফেলতে হবে, সেটা তো কোনো বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে যে এটা বোঝানো যে কেন এটা মেথোডোলজি অফ দ্য আহলে সুন্নাহ যাওয়ার বাইরে, এটা তাদেরকে বোঝানো, কোথায় বাইরে সেটা বোঝানো। তারপরে বলতেছেন therefore the spreading and dissemination of the correct beliefs, প্রথমে ভুল বিলিফ কোনটা বোঝাবেন, যে এটা এই মেথোডোলজি না, এটা এর ভিতর পড়ে না, এটা কেন ভুল সেটা বোঝাবেন। কেন নারাওয়ানে কি হয়েছিল, আসলে এগুলো পড়া উচিত হিস্ট্রিগুলো, নারাওয়ানে কি হয়েছিল, এবং নোটিফিকেশন নারাওয়ানে কি হয়েছিল, খারিজি হিস্ট্রি পড়ছেন নাকি, কে পড়ছেন এখানে এমনিতে, আরো কেউ পড়ছেন, ক্যারেক্টারিস্টিক গুলো পড়ছেন। একটা পেপার আছে, পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যাবে, আমরা আমাদের গ্রুপে পাবেন। আগে আমরা এই করছি 53টা ক্যারেক্টারিস্টিক্স, কে লেকচার আমি ভুলে গেছি, মোহাম্মদ বিন সালাহ হোসেন হইতে পারে, শিওর না, ওই পেপারটা আর কি আশা আমার কাছে, চাইলেই একদিন আমরা পড়তে পারি এখানে। এগুলো আসলে পড়া উচিত। দেখবেন যে একেবারেই সেম জিনিস, একেবারেই সেম জিনিস। আমি তো দেখতেছি যে হিস্ট্রি, ওই যে হিস্ট্রির একটা বলে না যে হিস্ট্রি রিপিটস, একটা কথা আছে, একটা কথা যে হিস্ট্রির ইতিহাসে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমি হিটলারের লাইফটা পড়তেছি, পাতায় পাতায় দেখতেছি যে রিকারেন্স আর কি, মানে তার যা হয়েছিল বাংলাদেশে তাই হচ্ছে, শুধু হয়তো পার্টির নামটা আলাদা, গ্রুপের নামটা আলাদা, মানে প্রোটাগনিস্ট বলে না কথাটা, মানে অ্যাক্টরস, মানে যারা অ্যাক্ট করতেছে রোল গুলা তারা আলাদা, কিন্তু ব্যাপার নাটকটা একই নাটক হচ্ছে। খালি ওই হিটলারের জায়গায় বাংলাদেশ, জার্মানির জায়গায় বাংলাদেশ, হিটলারের মতো কেউ নাই এখন আমাদের, মানে চরিত্র আছে সেটা বলছে, কিন্তু ব্যাপারগুলো যেগুলো বলছে, প্রেস কি করছে তার দেশে, তার দেশকে মানে পদানত করতে, তার দেশকে গোলাম বানাইতে প্রেসের কি রোল ছিল, এটার কি রোল ছিল, এনজিও মার্কা যেগুলো তাদের কি রোল ছিল, ওখানে এনজিও ছিল না, মানে যাই ছিল সোশ্যাল এই ছিল না, কিছু অর্গানাইজেশন, লেবার অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন তাদের কি রোল ছিল, কি করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাদেরকে মানে জিতা যুদ্ধটা তাদেরকে হারাই দিল জাস্ট ই করে। মানে এই জিনিসগুলো পড়লে হয়তো একদম মিলবে না জিনিসটা, বাট আপনি দেখবেন ব্যাপারগুলো একই ধরনের ঘটে যাচ্ছে। হ্যান্ডফুল অফ পিপল তারা ষড়যন্ত্র করতেছে, তারা একটা দেশকে কলাপস করে দিতেছে। নুরুল কবির যে কথাটা বলছে আর কি, যে আমাদের দেশটা সার্ভাইভ করাটা অনেকের জন্য খুব বিপজ্জনক, এই জন্য আমাদেরকে একটা ফেল স্টেট বানাইতেই হবে, এটা বানানোর একটা চেষ্টা চলতেছে, এবং সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট রোলে ডিফারেন্ট মানুষ কাজ করতেছে। ফেল স্টেট বলেন একটা কথা, সেই পরে ব্রিটিশ ইসের থেকে, আপনার মিডিয়া থেকে রিকমেন্ডেশন ছিল যে আমার দেশটা ফিজিবল না, বাংলাদেশ শুড মার্জ উইথ ইন্ডিয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল, অনেক আগে রিকমেন্ডেশন। এটা খুব মাইন্ড করছে বাংলাদেশে যারা জাতীয়তাবাদী অথবা বাংলাদেশি, মানে স্বাধীনতার পক্ষে যারা স্বাধীনতা চায় রিয়েলি আর কি, তারা খুব রিয়েক্ট করছে, ব্রিটিশদের গালিগালাজ করছে। কিন্তু মানে আরেকজন লোক তো এটা প্রমাণ করতে চাচ্ছে যে এই দেশটা কাজ করে না, এটা ফেল স্টেট, এটা নিজেকে নিজে রক্ষা করতে পারবে না, পারে না, ইত্যাদি ইত্যাদি চলতেছে। কিন্তু বোঝার ব্যাপার আছে যে এখন বলতেছেন কি, যে একবার ভুলটা দেখানোর পরে therefore the spreading and dissemination of correct beliefs being taught in the schools, universities and mosques being studied carefully by the scholars to Islam, যারা ইসলামের দিকে ডাকবেন তারা নিজেরাও শিখবেন শুদ্ধ বিশ্বাসটা কি, এবং তারপরে তারা স্প্রেড করবেন এটা, and made as part of their program
should provide a protection for society from extremism. তাইলে সোসাইটিকে, সমাজকে আপনি চরমপন্থা থেকে প্রোটেক্ট করতে পারবেন, রক্ষা করতে পারবেন। তাহলে এই লাঠি দিয়া, বন্দুক দিয়া আর বুট দিয়ে পারবেন না আপনি। এগুলো এখানে একটা মারবেন, এখানে একটা মারবে, যেটা হচ্ছে আমরা বুঝি, তো সাম এক্সটেন্ট আমরা বুঝি। এবং খুব ভালো একটা কথা বলছেন, এটার মধ্যে লাস্টে কোথাও আশেপাশে কোথাও বলছেন, আমি মানে আসলে আবার আপনারাই জানবেন। সেটা হচ্ছে যে এক্সট্রিমিজম কিন্তু একটা রিঅ্যাকশন, অ্যাকশন না। খুব খুব দামি একটা কথা। কিন্তু এক্সট্রিমিজম বা চরমপন্থা কিন্তু একটা রিঅ্যাকশন, ইট ইজ নট অ্যান অ্যাকশন, প্রোঅ্যাক্টিভ অ্যাকশন না। কিন্তু এটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন টু হোয়াট? রিঅ্যাকশন টু সাপ্রেশন, রিঅ্যাকশন টু ফ্রি স্পিচের অভাব, বুঝছেন না? মানে রাইট টু বি ডিফারেন্ট বলে যে ডেমোক্রেসির মেইন কথা, সবাই রাইট টু বি ডিফারেন্ট আছে, এক্সেপ্ট রাইট আলাদা। এই কথা হচ্ছে, এইটা একটা রিঅ্যাকশন আছে না? এটা রিঅ্যাকশনটা যাবে আপনার ওইরকম পথে, যারা যাদের যাদের ভ্যালু কম, যারা উত্তেজিত, যাদের আবেগ বেশি, তারা ওই পথে যাবে। এইরকম অনেক কিছু রিঅ্যাকশন আছে। আপনার হিউমিলিয়েশন আছে একটা, বা আপনার কি বলে ধরপাকড় আছে, সবকিছুরই রিঅ্যাকশন আছে। এবং দেখা গেছে যে 90-95% কেসে দেখবেন আপনি যেটা একটা রিঅ্যাকশন, বুঝে নেই, চিন্তা করে নেই কি করতেছে। জাস্ট আমি যেমন আইএস এর কথা বলতে গিয়ে বলি না যে অনেকগুলো ভুল, কিন্তু ভুলটা সে করে নাই, তার বাপ করছে। তার বাপ করছে, তাকে নিয়ে ইংল্যান্ডে জন্ম দিচ্ছে, ইংল্যান্ডে জন্ম দেওয়ার পর সে ইংল্যান্ডে বড় হয়েছে, ইংল্যান্ডের সোসাইটিতে সে সবই করছে, পাবলিক স্কুলেও গেছে, কিন্তু এক সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারে না যে তার চামড়াটা ব্রাউন, বুঝছেন না? এর ভিতরে তার ভেতর রেঞ্জ জমা হয়েছে। এই রেঞ্জ থেকে সে এক ধরনের রিঅ্যাকশন হিসেবে প্রথমে ইসলামের কথা আসতে শুরু করছে। ঠিক মতো বুঝে শুনে আসে নাকি, ইসলাম তাকে একটা একটা আমব্রেলা দিছে যে ওই সোসাইটি থেকে তার বিরুদ্ধে বা তার ইসে। এন্ড দেন সে কি করছে, যখন আরো কঠোর ভাবে কেউ বলছে যে সাদা চামড়াগুলো সব কি করে পাচ্ছে, একটা ফ্লাইট নিছে, ফ্লাইট টু ইস্তাম্বুল, এখান থেকে সিরিয়া, বুঝছেন ব্যাপারটা? কিন্তু এইটার পিছনে তো অনেক অনেক ভুল আছে। তার বাপ গেছে ওইখানে, এটা ভুল। একটা মুসলিম ছেলেকে একটা ওই সোসাইটিতে বিধর্মীদের সোসাইটিতে বড় করছে, ওটা একটা ভুল। রেশিয়াল টেনশনের ভিতরে আছে, ওটা একটা ভুল। এই ভুলগুলো মাল্টিপ্লাই হইতে হইতে, রিঅ্যাকশন হইতে হইতে কি লাস্টলি গিয়ে ব্যান্ড করলো কোথায়? সিরিয়াতে বা অন্যত্র। এটা বুঝতে হবে যে এগুলা শুদ্ধ করা ছাড়া কিন্তু এখান থেকে এই করা মানে, বুঝছেন তো? এটা এই কয়েকদিন আগে দেখলাম একটা ক্লিপ, ভিডিও ক্লিপ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেউ বানানো, তাদের বানানো, আমি শিওর না, প্রোফাইলিং এর উপরে একদম রিয়েল ভিডিও দিল যে আমরা ইসলাম সম্বন্ধে বেশি কিছু জানি না, আমরা ইসলাম সম্বন্ধে বেশি কিছু জানি না, আমরা জাস্ট মানে হিসেব আহ্বান পাইছে চলে আসছে এখানে, মানে ইসলাম নিয়ে কিছু জিজ্ঞেস করতে পারছি, ইসলাম সম্বন্ধে আমি জানি না, একদম স্পষ্ট বললো আর কি। এবং এটা ওয়েস্টার্ন কার কেউ বোধহয় করছে, মানে প্রোফাইলিং এ ব্যবহার করতেছে, ভাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেউ হইতে পারে, অথবা ইসলামী মুসলিম, পশ্চিমা মুসলিমরা হইতে পারে, আমি শিওর না। তারপর বলতেছেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিসেমিনেশন অফ নলেজ অফ শরিয়া। শরিয়ার নলেজটাকে ছড়াই দিতে হবে। শরিয়ার নলেজের ভিতরে একদম সিম্পল যেটা, যে পাঁচটা জিনিসকে প্রোটেক্ট করতে শরিয়া আসছে, মাকাসিদ শরিয়া যেটা বলি। আপনি প্রত্যেকটা অ্যাকশনে চিন্তা করবেন এই পাঁচটা জিনিসকে কি আপনি প্রোটেক্ট করলেন নাকি নষ্ট করলেন, তাহলে কিন্তু আপনার এই কাজগুলো করতে পারতেন না। যে কাজগুলোরে আমরা এখানে এই বইটা পুরোটা পড়লাম, যেটা নিয়ে রিলিজিয়াস এক্সট্রিমিজম নিয়ে পড়লাম, আপনি যদি খালি মাকাসিদ শরিয়া ভালো করে জানতেন, আপনি এটা করতে পারতেন না। শরিয়া আসলে আপনার কি, আপনার দিন, আপনার লাইফ, আপনার লিনিয়েজ, আপনার সম্পদ এবং আপনার ইন্টেলেক্ট, এইগুলো প্রোটেক্ট করতে, পাঁচটাকে প্রোটেক্ট করতে। আপনি দেখেন এক্সট্রিমিজমের কাজ পাঁচটা কি নষ্ট করে দেয়। এই বাংলাদেশের কনটেক্সটে দেখেন আপনি, আপনার দিন, আপনার এখন দিন শিক্ষা সব জিনিস বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে যেটা চলতো সব বন্ধ। আপনার লিনিয়েজ, আপনার মরে গেলে লিনিয়েজ করতে থেকে, আপনার সম্পদ যাচ্ছে না মানুষের, মানে কি বলবো, মানে ধরেন সিলেটের আতিয়া মহল, কথার কথা, আরেক লোকের বাড়ি রাজা হয়ে গেছে না, সম্পদ। তারপরে কি আপনার আপনার কি বলে ইন্টেলেক্ট কোথায়? আপনাদের কোনো কথা বলার কোনো সুযোগই নেই। আপনার ইন্টেলেক্ট কোথায়? ইন্টেলেক্ট চর্চার মাধ্যমে, পড়ার মাধ্যমে, হিসেব মানে আপনার ট্রানজেকশনের মাধ্যমে প্রত্যেকটাকে ড্যামেজ করতেছে একটা চরমপন্থার কাজ। এটা যদি কেউ জানতো যে শরিয়া আসছে টু প্রোটেক্ট ফাইভ থিংস, যে জন্য শুকর, আপনার বলি যে শুকর খাওয়ার মতো একটা গর্হিত কাজও জায়েজ হয়ে যায় যখন এটা জীবন বাঁচানোর জন্য হয়। যেহেতু এই পাঁচটা জিনিসের প্রোটেক্ট করার কাজে লাগতেছে, পাঁচটা কথা বললাম না, পাঁচটা প্রিন্সিপাল। একটা হচ্ছে আপনার লাইফ, আপনার লাইফ চলে গেলে আপনার শরিয়া দিয়ে কি হবে, শুয়োর না খেয়ে কি হবে, বুঝছেন না? লাইফকে প্রোটেক্ট করতে আসে শরিয়া। সুতরাং লাইফ যখন চলে যাচ্ছে, তখন ওই অপারেটিং কন্ডিশনটা নাই, তখন আপনি শুকরের মাংস যতটুকু বাঁচার জন্য খাবেন ততটুকু খাবেন, এই পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। এখনো চিন্তার ব্যাপার আছে যে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন চরমপন্থা, যেটাকে আমরা যে বইটা যার এগেইনস্টে, যার যে সমস্ত
কি করতেছি, আপনি এই 5টা প্রিন্সিপালকে কি আগায় নিলেন না পিছায় নিলেন, প্রোটেক্ট করলেন না নষ্ট করলেন, এইভাবে চিন্তা করলে কিন্তু অনেকে করতে পারতো না এসব। নিজের ছেলে নেই, এই যে বাচ্চা, এই কোথায় জানি বেড়েছে মূল্যবাদের বোধ না, কোলের বাচ্চা, কি হলো লিনিয়েজ, আপনারা লিনিয়েজ নষ্ট করলেন, নিজের লিনিয়েজ নষ্ট করলেন, যেটা প্রোটেক্ট করতে সরিয়ে আসছে। লাইফও একদিকে লাইফ, একদিকে লিনিয়েজ, দুইটাই গেল আপনার, লিনিয়েজ গেল না, লাইফ গেল, লিনিয়েজ গেল। লাইফ গেল, আপনার ছেলে মরে গেল, আপনার কেউ নাই আর এই বংশে, লিনিয়েজ গেল। এই বুঝতে হবে, মানে এবার তো আসলে বলেও না, চিন্তাও করে না, আর দেখাই দেওয়ার মানুষ নাই। কিন্তু এইবার আমাদের দেশে যারা এগুলোর এগেনস্টে কথা বলে, তারাও কিন্তু ঠিক এই লাইন গুলো নেন না, শুনছে না, আমি শুনি না এই লাইন গুলো নিতে। মাকাসিদ শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে এটা, এই নলেজটা দেওয়া, বা শরিয়ার মাকাসিদ কি, শরিয়া আসলে কি চাইছে আমাদের কাছে সেটা দেওয়া। তো বলতেছেন যে those who have been afflicted by falling into extremism in the current era, এখনকার দিনে যারা এক্সট্রিমিজমে পতিত হয়েছেন, are distinguished by the fact that they are completely lacking or very lacking when it comes to the knowledge of the Sharia. either totally জানে না এগুলা, অথবা খুব বাজে বা ঠিক মতো জানে না। ওই জন্য আমি এখানে জিজ্ঞেস করলাম, তার বয়স ধরেন 52-53, মানে খুব মার্কা মানুষ আর কি, মানে যাই করছে সব ভুল করছে জীবনে। সে আবার অনলাইনে ফাইন্যান্স নিয়ে কাজ করে আর কি, ইসলামিক ফাইন্যান্স। আমি যেসব শরিয়া কারে বলেন তো, শরিয়া কারে বলে কি নোটিস বললো, বুঝছেন না? তারপর আমি বললাম আচ্ছা শরিয়া পালে না, শরিয়ার উদ্দেশ্য কি সেটা বলেন। প্রথমে বললাম শরিয়ার ডেফিনিশন, শরিয়া নিয়ে কি একটা কথা আমার বলতেছে আর কি, মানে এই ইসলামিক ফাইন্যান্স এটা শরিয়ত কি করে না, শরিয়ার ডেফিনিশন বলেন প্রথমে। শরিয়ার ডেফিনিশন, সে কিন্তু নিজেকে বাইপোল ডিসঅর্ডার আছে, তার নিজেকে বাংলাদেশে ওই বাইপোল ডিসঅর্ডারে বলছিলাম, একজন ইমাম মেহেদী মনে করে নিজের, একজনের সাথে বসছিলাম আমরা, মেজর জাহাঙ্গীর ওনার নাম, অনেকদিন আগে মঞ্জুরের নিয়ে গেছিলাম বেকসারের বাসায়, উনি নিজেকে মাদি মনে করে। তো ওনারে নিজেও বলতেছে যে জাতিসংঘে চাকরি করতো, জাতিসংঘের ডাক্তার তাকে বাইপোল ডিসঅর্ডার ডায়াগনোস করছে, নিজে বলতেছে। এই কথা বলতে সিরিয়াতে 6 মাস বসেছিল, ওভারস্টে করছে। ইমাম কি বলে নামবেন কি নাম, যে ইসা নামে, তার সাথে মেয়ের বিয়ে দিবে, মেয়েও পাগল, মেয়েও কিন্তু বিয়ের জন্য রেডি, ইসা বিয়ে করবে, বুঝছেন না? পাগল কারে হবে আর কি। ওদের বুঝালেন আর কি, এই মঞ্জুর ভাই বুঝালেন যে দেখেন, মানে আপনি ইমাম মেহেদী না আর কি, মানে অনেকভাবে এই করে প্রমাণ দিলেন আর কি। গেছে গিয়া বেকসারকে চিঠি লিখছে, বেকসারের আন্ডার চাকরি করছে সে। স্যার আপনাকে আমি আগুন থেকে বাঁচাতে চাইছিলাম, আপনি আমার কথা শুনলেন না। আমার মনে হলো ওই যে সাইকোলজিস্টের একটা গল্প আছে না, সাইকোলজিস্টের কাছে অনেকদিন ট্রিটমেন্টের পরে সে মনে করতো যে সে সরিষার দানা আর মুরগি তারা খায় ফেলবে। অনেকদিন ট্রিটমেন্টের পরে তার ডিসচার্জ হচ্ছে, ডাক্তার তারা বলছে যে এখন ভালো আছেন তো, যে ঠিক আছে, মাথায় সব খারাপ চিন্তা করেন না, ভালো থাকেন, ঠিক হয়ে যাবে সব, আপনি এখন ভালো আছেন। হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি বুঝছেন তো? সবাই বুঝছি। গেছে, গিয়ে ফিরে এসে বলছে, স্যার আমি তো জানি যে আমি সরিষা না, কিন্তু মুরগি এসে বুঝবে তো, বুঝছেন না? ওই লোক আমারে বলতেছে যে মানে শরীরের ইটা ওইরকম বাইপোল ডিসঅর্ডার আছে তার, সে শরীরের একদম ডেফিনিশনটা বলতে পারবে না, মানে আক্ষরিক ডেফিনিশন বলে আমি বলতাম, সেটা বলতে পারবো না, বাতাসে শরীর বলতে পারবো না, কিন্তু সে সারা দেশে সমস্ত ব্যাংকিং এবং ফাইন্যান্স চেঞ্জ করবে সে, এটা হলো তার স্বপ্ন। তার বয়স এখন 52, প্রাণ চলতেছে। এখন এখানে বললো কি যে এই শরিয়ার নলেজ নেই, তাহলে কি করতে পারতাম আমরা? ধরেন স্টেপ বাই স্টেপ যদি আমরা বলি, সালাফদের বিশ্বাস কি ছিল, এটা যেটা আমরা এখানে করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, এবং তারপরে কি করতে পারতাম, শরিয়ার নলেজটা কি করতে পারতাম। আমরা কিন্তু একটা কোর্স করছিলাম, তুমি তখন ছিল আমাদের সাথে, হ্যাঁ তুমি করছিলে নাকি আমি জানি না, মাথায় সেই একটা কোর্স করছেন মঞ্জুর এলাহি, এই ইসের আপনার 6টা-7টা লেকচার ছিল বোধ হয়, 6টা-7টা ছিল, ওটা মানে কোর্স ছিল, মানে কি সার্টিফিকেট কোর্স পেপার ছিল ওইখানে রোডে, 6 সপ্তাহ 7 সপ্তাহ আর কি, মানে কন্টিনিউয়াস, দুপুরে 2টার পরে হয়তো সাবিলা ভাই করছেন একটা, মঞ্জুর ভাই করছেন একটা, সাবিলা ভাই করছেন মৃত্যুর উপরে, মঞ্জুর ভাই করছেন এটা শরীরের উপরে, এই সার্টিফিকেট কোর্স আর কি, মানে করবেন, তারপরে একটা পরীক্ষা থাকবে বা থাকবে, এগুলো আবার চালু করা যাচ্ছে। এগুলো আসলে মানে যারা মানে সত্যি বুঝতে চায়, সবার জন্য না এটা, বাট তারা করতে পারে। আচ্ছা, তারপর বলছেন they are completely preoccupied with dawa, calling people to the path, and the only provisions for that are zealousness without sharia knowledge, মানে জোশটাই হলো একটা জিনিস। কালকে আমাদের আপনার ছেলেটাকে কিন্তু ফাঁকি মারছে,
হালাকায় আসেনি, ক্লাস 12 বাচ্চাগুলা হালাকায় আসেনি, তাদের জন্য যে হালাকাটা হয় ছেলেগুলো আসে নাই, মেয়েগুলো পাঠায় যে তোমরা যাও, ছেলেগুলো মাঠে গেছে, আনাস আর আপনার ছেলে, বুঝছেন? সেখানে আমরা আলাপ করছি এটা যে দাওয়াতি কাজ করতে হইলে 7টা শর্ত আছে। সে 7টা শর্ত প্রথমটাই হচ্ছে যার দিকে দাওয়াত দিচ্ছেন সেই ব্যাপারে আপনার নলেজ থাকতে হবে, প্রথম শর্ত হচ্ছে। তাহলে এই যে যদি শরিয়ার নলেজ না থাকে সে দাওয়াতি কাজ করবে কেমনে? শুধু জোশ দিয়ে তো দাওয়াতি কাজ হবে না, বুঝছেন না? প্রথম এই হচ্ছে, আপনি দেখবেন এই জায়গাটাতেই সবাই ফেল। যার দিকে দাওয়াত, মানে কার দিকে দাওয়াত দিচ্ছে? দায়ী ইলাল্লাহ, দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। তাহলে প্রথমে নলেজ থাকবে তো আল্লাহ সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে কি নলেজ থাকতে হবে? তাওহীদের নলেজ থাকতে হবে, এবং আল্লাহর আসমা সিফাত ইত্যাদি সমস্তই। আপনি কয়টা মানুষ যারা দাওয়াতের প্ল্যাটফর্মে দাঁড়ায় কথা বলে তাদের আছে বলেন? মানে আমাদের দেশে যারা মুখ্য দাওয়াতি কাজ করে তাদের কয়টা মানুষ আল্লাহর সিফাত বলে কথা বলতে পারবে, জানবে, তাওহীদের ডেফিনিশন বলতে পারবে? আপনার অন্য কিছু বাদ দেন, ঈমানের ডেফিনিশন বলতে পারবে। আমি ফরিদপুর মুসলিম মিশনে গেছিলাম, তো এখানে আমার তো নাই, মানে কোনো কারণ আমার তুবলিগি মনে করছে। তারপরে এসে দেখে মাথায় টুপি টুপি দিয়ে তার সন্দেহ লাগছে, আমার জাজ করতে শুরু করছে। এই কলেজের টিচার তারা, কিন্তু সব তুবলিগি, ওই মুসলিম মিশনের আন্ডারে কলেজের টিচার। আমি তারা একজন ঈমানের ডেফিনিশনটা বলেন, মানে কথা বলতে ঈমান হইলে এক ক্লাস বলেন না, এটা তো ঈমান ডেফিনিশন, ঈমান এক ক্লাস না। ঈমান ডেফিনিশন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একদিন জিজ্ঞেস করছিল, উনি একটা উত্তর দিয়েছেন, এটা বলেন তো কি? বলতে পারলো না, বাকি কাজ করে যাচ্ছে। আমি তাকে ছোট করতে বললাম, আমি বলছি যে হাউ ফ্রিয়াল তাদের কাজটা, এটা বোঝাইতে বলছি। সে আমাকে জাজ করতেছে, তারা বলবে আপনি সেইটা বলেন যে ঈমানের ডেফিনিশন কি। আজও আপনার এখানে যারা এই হালাকা আছে আপনারা জানেন ঈমানের ডেফিনিশন একটু জিজ্ঞেস করে প্রথম আনসার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যেটা বলছিলেন, তারপরে আপনি এটাকে এক্সপ্লেইন বলে এক্সপ্লেইন করেন বলেন, সেটা অন্য জিনিস। এই যে বলতেছে যে উইদাউট শরিয়া নলেজ, শরিয়া নলেজ ছাড়া শুধুমাত্র জোসের উপরই করে, এটা ছিল সেকেন্ড পয়েন্ট। তাহলে শরিয়া নলেজ। 3 নম্বর হচ্ছে রিভাইভিং দ্য রোল অফ দ্য স্কলার, সেটা আমরা পড়ছিলাম। স্কলারদের যে রোল ছিল সেই রোল থেকে তারা সরে গেছে। তাদের একটা রোল ছিল দুনিয়া বিমুখ, মানে দুনিয়ার বিনিময়ে তারা দিনকে ট্রেড করতেন না, মানে কি বলবো, দুনিয়ার কাছে দিন বিক্রি করতেন না, সহায়তা। এইটা একটা রোল ছিল তাদের ট্র্যাডিশনালি। আপনি দেখবেন যে মানে অলমোস্ট অল দ্য স্কলার্স, ক্লাসিক্যাল স্কলার্স, জুহুদ একটা ব্যাপার ছিল, খুব ডাউন টু আর্থ লাইফ ছিল, এবং কষ্ট করে চলতেন, ইচ্ছা করে কষ্ট করে চলতেন, যাতে কোন রকম ক্লাউড না জমে। আপনি যখনই ধরেন কিছু না, সিম্পল একটা কথা আপনাকে বলি, যে আপনি খুব বৈশাখের খুব চড়া রোদের ভিতর দুপুরে দাঁড়ায় আছেন, ফর এক্সাম্পল ধরেন গাজীপুর চৌরাস্তার ওইখানে, কিচ্ছু পাইতেছেন না। আমি একটা মানে চমৎকার এয়ার কন্ডিশন কাজের হচ্ছে আপনার পাশে দাঁড়ান, আপনার ওটা একটা লিফট দেয়, আপনার ভিতরে কিন্তু অটোমেটিক একটা কৃতজ্ঞতা চলে আসবে আমার প্রতি। এইটুকু ঠিক আছে, কিন্তু সেই কৃতজ্ঞতা কথাটা আরেকটু বেশি হলে কিন্তু আপনি আমার এগেইনস্টে একটা ভুল জিনিসও কিছু বলতে পারবেন না। এটাই সে সামটাইম যে হালুর চ্যানেলে এক সময় হালু আলাপ করতেছে, সে নিয়ে কি নাম সিরার বক্তৃতা দিতেছে, তার পাশে জাতীয় পর্যায়ের একজন আলেম বসে আছে। এখন সেই আলেম চুপ থাকা মানে কি ফলো রাইট, তাই না? কিন্তু সে আলেম কেন চুপ থাকতেছেন? বেসিক্যালি তাকে এত অ্যামিনিটিস দিছে এনটিভি আর টিটিভি, যাই হোক এগুলা, যে উনি কিন্তু আর এগেইনস্টে কিছু বলার মতো তার শক্তি নাই, তাকে একখানে ভুল শুধরানোর শক্তি নেই। এইটাই আমি বলতেছি যে মানে এগুলো আসলে খুব ছোট জিনিস, কিন্তু আস্তে আস্তে এগুলো আপনাকে ছেড়ে ফেলে। এবং যত আপনি বিমুখ থাকবেন, আপনি আহমদ বিন হাম্বলের মতো কুলির কাজ করে খাইবেন, আপনি আটকায় থাকবেন, আপনি দুনিয়া কারে কেয়ার করবেন না। কি হবে, আপনি কি আছে যে নিবে সে, আর কি আছে যে সে বন্ধ করবে, আপনি তো তার কিছু যে তার সিস্টেমে নেই, আপনি বুঝছেন না? আহমদ বিন হাম্বল যে কুলি হয়েছেন আর কি করছেন, আপনি ওই কি বলবো রাষ্ট্রযন্ত্র বলেন অথবা টাকা পয়সা যন্ত্র বলেন, সেটার সিস্টেমে উনি পড়েন নাই। সিস্টেমে না পড়লে তাহলে কি যে ভয় দেখাবে? আপনি ভয় কিসে? চাকরি, বাড়ি, এইটা যে যারা খাচ্ছেন। তো সুতরাং এটা আমাদের কিন্তু একটা বড় লস হয়ে গেছে, সেই শ্রেণীর আলেম আমরা হারাই ফেলছি। আচ্ছা এখনো নাই, তা না বলতেছি না যে নাই, কিন্তু ওই রকমই নাই। এটি বলতেছেন যে স্কলারদের রোলটা আবার ফিরিয়ে নিয়ে আসে, রিভাইভিং the absence either completely or relatively of the scholars in public arena. The first group বলতেছি স্কলারদের ভিতরে পাবলিক এরিনাতে নাই, এখন কিছুটা হলেও আছে, ধরেন আছে। তারপর আমি বলতেছি যে মানুষ যেভাবে প্রশ্ন জিজ্ঞেস করে আমাদের একটা হালাকা যখন স্কলাররা করে, এর থেকে বোঝা যায় যে তারা স্কলারদের সংস্পর্শে সচরাচর থাকে না, তারা খুব রেয়ার। আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে এখানে
আগে থেকে ফোন করে 10 মিনিটের জন্য বিয়া ভেঙে যেতেছে একটা কথা বলবে, তেমন অ্যাক্সেসিবল না। এই কথাটা আমি সেই দিনও নবীনগর মসজিদের মিটিং এ বলছি, আপনারা এইসব দাওয়াতি কাজ করে কিছু হবে না। এখানে যদি একজন স্কলার আপনারা এস্টাবলিশ না করেন, এই মসজিদ আলাদা হবে না। এখানে যদি স্কলার থাকতেন যার কাছে প্রত্যেকটা ওবিসির জন্য মানুষ যাইতে পারতো, ছেলের খতনা, ছেলের মুসলমানি, মেয়ের বিয়া, কোরবানি, গরুটা আনছে, গরুটা আনার সময় দেখেন এখন লাগাইতেছে, গরুটা আসে না, সমস্যা হয় না এগুলো, প্রায়শই ফোন পাবেন আপনি। বাজার থেকে গরুটা ভালো দেখে আনছে, যে কম্পোর্টিং কি করে এসব নাইট্রোজেন ট্যাবলেট ট্যাবলেট খাওয়ায় গরুরে দেয়, তো একদম ফেলা খাওয়ায়, তারপরে এসে গরুর মুখ দিয়ে ফেলা কাটতেছে। এখন কি করবে, আবার কি কোরবানি হবে, আসে না? এই যে ডেইলি লাইফের কোশ্চেন গুলা, এইগুলোকে জিজ্ঞেস করার জন্য, জানার জন্য পাবলিক এরিনা, পাবলিকের ভিতরে কোনো স্কলার নাই, স্পেশাল স্পেশাল জায়গার দিকে আছে। এটা আমি বললাম যে আপনার সেটেলের বাইরে বলছি, আপনি আসেন, কোনো সমস্যা নেই, বাড়ি হচ্ছে এই হচ্ছে, আপনার কাউকে এখানে বসে আলাদা হবে না, মানে যে আলাদা হবে এই আলাদা দিয়ে কিছু হবে। রেসিডেন্স করা, যেটাকে বলে রেসিডেন্স করা, তার কাছে মানুষের 24/7 আসতে পারবে। আর সত্যি কথা যেটা সৌদি আরবের সিস্টেমে যদি আপনি ইনফরমাল দিন শিক্ষার ব্যবস্থা করেন, 5 ওয়াক্ত সালাতের পরে সৌদি আরবে যেটা করে, প্রত্যেকটা সালাতের পরে হচ্ছে পড়াশোনার সময়, বুঝছেন, সালাতের টাইমে টাইমে যায়, তো ওইভাবে আপনার কাছে শিখবে। সার্টিফিকেটও চাবে না কেউ, হয়তো মানে সুযোগে সেটা কোনো সার্টিফিকেট নেই, হয়তো নিজের এক সময় যে আচ্ছা এইটা পড়াইতে পারবে এই পর্যন্ত, কিন্তু কোনো এই কিতাবের সার্টিফিকেট নেই। এইভাবে করতে পারতো যদি একজন ওই গ্রেডের স্কলার, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর রহিম এখানে যে রেসিডেন্ট থাকতেন। আনলে কি হয়, আপনার জুম্মার দিনে বসার জায়গা নাই, অন্য দিনে 4 জন, আসরের নামাজে, ফজরের নামাজে 3 জন, যদি একজন মুয়াজ্জিন, একজন ইমাম, আর বাকি 2 জন আর কি। মাদ্রাসার ছেলেগুলোর টেনে টেনে ধরে নিয়ে যেতে, নাবালেক অর্ধবালেক ছেলে, এটা অন্য জিনিস, কিন্তু আমি বলতেছি নর্মালি। এখানে বলতেছেন যে স্কলারদেরকে পাবলিক এরিনায় আসতে হবে, পাবলিক এরিনায় পাইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে দেখবেন আপনার এইসব জায়গায় প্রশ্ন আর এই ফোন আর এইসব কনফিউশন চলে যাবে। এই যে কোরবানি, এই যে রোজার সময় আসলে কত শত শত প্রশ্ন আসে, এই যে করছি তো এটা হয়েছে, তো এটা হয়েছে, তো এটা পারবো নাকি, তো এটা পারবো নাকি, হ্যাঁ হ্যাঁ একটা সিজন আসতেছে। ফার্স্ট গ্রুপ অফ স্কলার্স, এখানে বলতেছে স্কলারদের ব্যাপারে বলতেছে যে 3 গ্রুপ অফ স্কলার আছেন এখানে, মানে therefore I recommend, ইনি রিকমেন্ড করতেছেন that attention should be paid to the re-establishing their role in a major way. The responsibility for that lies with 3 group of people. 3টা গ্রুপ, আবার তাদেরকে স্কলারদের রোল রিস্টাবলিশ করার জন্য 3 গ্রুপ অফ মানুষ, 3 শ্রেণীর মানুষের উপর দায়িত্ব বর্তায়। প্রথম শ্রেণী কারা, স্কলারদের নিজেদের উপর দায়িত্ব বর্তায়, যে তাদের রোলগুলো আবার চলে আসবে। কি হবে, they must make their action purely for the sake of Allah। চলে আসবে, কিন্তু আমি যেটা বলছি তাদের অ্যাকশনটা হবে purely for the sake of Allah, এই ক্লাস থাকতে হবে। and fulfill the obligations upon them with respect to the rulers by advising them। রুলার্সকে অ্যাডভাইস করে তাদের রোলটাকে ফুলফিল করবেন। when was the last time আপনি শুনছেন যে কোনো একজন স্কলার রুলারদের সাথে দেখা করতে চায়, to advise them, নাসিহা? এটা গোপনে করবেন, ঠিক আছে, এটা ফটো তোলার কিছু না, কিন্তু তারপরে তো এটা লিখে আমরা শুনতাম যদি কেউ নসিহা করতে যেতেন। আপনি কি শুনছেন? আমি তো শুনিনি কোনো, যে গিয়া বলতেছে যে আচ্ছা এই জিনিসটা আপনি ঠিক করেন নাই, এটা আসলে এইভাবে বললে ভালো হইতো, এইভাবে না বললে, হ্যাঁ, তাই না? এই জন্য হুজ্জত কায়েম করার একটা ব্যাপার আসে বারবারই। তারপরে বলতেছেন কি অব্লিগেশন, কি বলবে, ওদেরকে অ্যাডভাইস করা রুলারদেরকে উইথ রেসপেক্ট টু দ্য মাসেস বাই টিচিং এন্ড ডিরেক্টিং দেম। মাসেসের প্রতি যে রেসপন্সিবিলিটি, রুলারদের প্রতি দায়িত্ব কি, তাদেরকে অ্যাডভাইস করবে। মাসেসের প্রতি, মাস মানে জনসাধারণের প্রতি এই কি, তাদেরকে শিক্ষা দিবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিবেন। এন্ড উইথ রেসপেক্ট টু দ্য ইউথ, এই আসতেছে ওই কথাটা, এক্সট্রিমিজমের কথাটা। তরুণদের প্রতি তাদের কি দায়িত্ব, বাই রেইজিং দেম এন্ড গিভিং দেম অ্যাটেনশন। রেইজিং দেম বলছেন, গিভিং দেম অ্যাটেনশন। সে যে ছোটবেলা থেকেই শুদ্ধ ঈশ্বর সংস্পর্শে আসতো এবং অ্যাটেনশন পাইতো, জায়গা পাইতো যেখানে একজন স্কলার তার সাথে কথা বলবেন, তাহলে তার ভিতরে ওয়ার্ল্ড ফুল অফ কন্ট্রাডিকশন থাকতো না। এই এক্সট্রিমিজমের দিকে ইনক্লাইন হওয়ার একটাই হচ্ছে জীবনে বৈপরীত্য, সংসারে বৈপরীত্য, পরিবারে বৈপরীত্য। মা চলে যায়, আপনি পড়ছেন না গল্প, মা চলে যায়, বাপ চলে যায়, ছেলে একা বাসা থাকে, পড়ছেন না ইংলিশ মিডিয়াম গল্প, দুজনেই চাকরি করে। এই সমস্ত জিনিসগুলো যদি রেইজ করা, এই জন্য দিচ্ছেন যে স্কলাররা যদি রেইজিং এর দিকে রাখতেন, যে রেইজ করার একটা ব্যাপার আছে, নার্চার করার একটা ব্যাপার আছে ছোটবেলা থেকেই, তাহলে কিন্তু আর এটা হতো মানে কমে আসতো, তাদের রোলটা এস্টাবলিশ হতো। আচ্ছা চলো, তারপর বলতেছেন কি, এরপরে বলতেছেন যে
they must also distance themselves from everything that degrades the position and the honor of the scholars. Degrade position and honor of the scholar. কি degrade করে? আপনার যে দাওয়াত দিল, আপনার বিয়ে চলে গেলেন, কোন বিয়ে গেলেন, কার বিয়ে গেলেন দেখলেন না, ওইখানে নাচ গান চলতেছে। আসলে ব্যাপারটা ডিগ্রেড করা মানে কি? আপনি যেখানে বিলং করেন না সেখানে আপনি যাবেন না। জাস্ট পয়সা আছে, কেউ আপনার ডাকছে, আপনি চট করে চলে গেলেন, সেটা না ডিগ্রেড করা। আপনি ইতিহাস থেকে দেখবেন ইমাম মালিক বা যারা বড় বড় ছিলেন তারা অলওয়েজ এটাকে ডিনাই করছেন, অলওয়েজ এটাকে রিফিউজ করছেন যে না, মানে জ্ঞান আমিরের কাছে যাবে না, আমির জ্ঞানের কাছে আসবে। এটা হচ্ছে আমাদের কমনই। Such as seeking and rushing after the material things of this world or having a weak adherence to the commands of the religion. এই দুনিয়ার প্রতি একটা টান, সিকিং, মানে আসলে ওই যে বললাম আপনার একটা কাজের গাড়িতে লিফট দিছে, আপনারা কিছু কইতে পারলেন না, চড়াইতে দাঁড়াচ্ছিলেন আপনি। আমি যে সেটা মানডেন উদাহরণ দিছি, স্কলারের কথা বললে আমি আপনার আমার কথা বলছি। এইটাই কিন্তু আপনার ম্যাগনিফাই করলে দেখবেন যে এইখানে গিয়ে আমাদের অনেকে মুখ বন্ধ হয়ে যায়, আমার কথা বলতে পারে না, বিকজ আপনি টেকেন ফেভার ওর কাছ থেকে, বাবার কাছ থেকে। বুঝছেন না, একটা কিছু আছে আমার এখানে। সেকেন্ড বক্তব্য হচ্ছে যারা অথরিটি এবং পাওয়ারে যারা আছে, তারা তাদের স্কলারদের রোল এস্টাবলিশ করতে, রিএস্টাবলিশ করতে, রিভাইভ করতে তাদের একটা রোল আছে। যারা পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, তারা কি করতে পারছেন? They should support the scholars, seek their counsel. সাপোর্ট কিসে? তাদেরকে নষ্ট করাতে সাপোর্ট না, এটা সাপোর্ট বলতেছে না। সাপোর্ট হচ্ছে তারা যেন আপরাইট থাকতে পারে। যেমন ধরেন, ইরেসপেক্টিভ অফ আপনার, আমি একজন রুলার, উনি আমার পক্ষের না বিপক্ষের না, আমার এগেইনস্টে বলেন না না বলেন, ইরেসপেক্টিভ দ্যাট আমি যদি একটা ভাতা রাখতাম, আমি যেটা বলি একটা পুল থাকবে স্কলারদের, তারা যেন তাদের সংসার কি করে চলবে চিন্তা করতে না হয়, মানে ডেইলি বাজার কেমনে চলবে এগুলো না করে একটা পুল থাকতে পারতো, যে পুল স্কলারদেরকে এই সাপোর্টটা করবে সো দ্যাট দে ক্যান স্টাডি এন্ড দেন দে ক্যান টিচ। এটা করে দেখুন, এটা করলে কিন্তু তাদের রোলটা ফিরে আসতো, তাই না? আপনি দেখবেন যে যখন মুসাব ইবনে উমাইর বা ওর নাম কি, এই যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদের ভিতর দিন প্রচার করতে অথবা শিখাইতে পাঠাইছেন, এরা মুসলিম হইতে চায় কিন্তু এরা নামাজ কি করে পড়তে জানে না, কালেমা শাহাদা এগুলো জানে না, তুমি যাওয়া দেরি করো। তাহলে কি বলে দিচ্ছেন? ওর ফ্যামিলি কেমনে চলবে আপনার ঠিক করে দিন, ওর ফ্যামিলি কেমনে চলবে এটা আপনার, মানে সাবসিস্টেন্স। আপনার ডিমান্ড যেমন কিছু ছিল না, আগের হাতে করা এই আপনার কি বলে এয়ার কন্ডিশন এগুলো ছিল না, বেসিক তাদের বেসিক কিভাবে চলবে এটা ঠিক করে দিবে। তো সরকার যদি সাপোর্ট করে, সৌদি আরবে যেটা করে, সৌদি আরবে যেটা করে, প্রত্যেকটা আলেম যেন সার্ভাইভ করতে পারে সেদিকে সরকার খেয়াল আছে, সরকার সেটা খেয়াল রাখে। তবে আলেমরা মানুষের থেকে নেয় না, মানুষের দেয়। আমরা আসিফ মাহমুদ বলছেন একদিনকে কোলাগুলি করছে এই হিসাবে যে কিনা ওনার মহসিন আল আব্বাস অন্ধ, তো উনি নাকি ই করে একটা খাম ধরা দিচ্ছে, আর উনি বুঝেন না যে আসিফ মাহমুদ খামের দলের লোক না, মানে যেই তার সাথে যাইতেছে এই করতে তার একটা খাম দিচ্ছে, উনি তো নিচ্ছেন না, উনি দিয়ে যাচ্ছেন। অন্ধ স্কলার তার এলাকায় গেছে, কোলাগুলি করতে গেছে, তার একটা খাম ধরা দিচ্ছেন যেটা টাকা, বুঝছেন না? স্কলার দিবে, জ্ঞান দিবে, দরকার তার সঙ্গতি থাকলে দিবে, নিবে না সে, বুঝছেন না? কিন্তু এটার জন্য আপনার রাষ্ট্রযন্ত্র করতে পারতো, রাষ্ট্রযন্ত্র একটা ব্যবস্থা করে দিতে পারতো। যেটা আমি বললাম প্রকারান্তরে যে অডিটোরিয়াম গুলো খুলে দিবে যেখানে আসবে, এটা তো রাষ্ট্রযন্ত্র করতে পারে, আমি চাইলে পারবো না, তারা চাইলে পারতো। তারা চাইলে ওসমানী মিলনায়তন এভরিডে ফ্রি আছে না, গভর্নমেন্টের কত জায়গা আছে নাকি, যে যেমন এগুলো তো গভর্নমেন্টেরই, ওই যে কি নাম চিন্ময়ী গভর্নমেন্টের, এভরি ফ্রাইডে ইট ইজ ওপেন, একদিন করে স্কলার এভরি ফ্রাইডেতে চরমপন্থার এগেইনস্টে কথা বলবে, এটা করতে পারে তারা, এটা কোনো ব্যাপারই নেই। সে বিয়া করে আর স্কুলেরই করে, স্কুলেরও নাকি ই করছে এখানে, ইসলামিক স্কুলের, এটা জানতাম না। আমার ওই দিন জিসাদুল্লাহ জয়েল করলো এর আগে 2-3 বছর আগে ইসলামিক স্কুল নাকি এখানে ই করছে, অ্যানুয়াল ডে করছে, কত লক্ষ টাকা বাজেট জানি, 40 লক্ষ না কত লক্ষ টাকা বাজেট, এটা জিসাদুল্লাহ জয়েল বলছে আমার। They should support the law, follow their opinion and put their trust in them. তাদের কাছে কাউন্সেলিং দিবে, তারা যে মত দিবে সেটা শুনবে এবং তাদেরকে উপর ট্রাস্ট রাখবে। In them to solve the major manifestation of deviation. কিসের জন্য রাখবে? ডেভিয়েশন যখন হবে এটাকে সলভ করার জন্য, এটাকে শুদ্ধ করার জন্য, এটাকে ঠিক পথে আনার জন্য। আপনি দেখেন হেফাজতের সাথে, হেফাজত বলবো না আমি, কর্মদের সাথে যেটা চলতেছে এখন, এটা ডেফিনেটলি এরা ক্রিয়েটিভ কিনা পরে গিয়ে এটা কিন্তু এক ধরনের একটা সিম্বলিক ভিক্টরি আছে এর ভিতরে।
কিন্তু কথা হচ্ছে এই যারা চরমপন্থী যে লিস্টটা আপনি দেখেন সবসময় আর যে এইগুলো পড়েন এরা কি এদের কথা শুনবে কোনোদিন? প্রশ্ন ওঠে না শোনা। তাহলে ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে এরা কোন স্কলার অফ দিস গুলো শুনবে, সেই ধরনের স্কলার নিয়ে এসে আপনার তাদেরকে দিয়ে তাকে বোঝানো উচিত। আমি তো বলি খুব সুবুদ্ধির পরিচয় দিচ্ছে, সৌদি আরব থেকে এই যে নিয়ে আসছিল আয়না একটু খুব দেওয়া হচ্ছে বা যাই করছে, কিন্তু সৌদি আরবের থেকে যারা নিয়ে আসছে তাদের রিকমেন্ডেড মানুষ এখানে আছে না বাংলাদেশে, তারা এদেরকে সার্টিফাই করবে যে হ্যাঁ এদেরকে আমরা সার্টিফিকেট দিছি, আমরা এদেরকে পিএইচডি দিছি, আমরা এদেরকে দাওরা দিছি, আমরা এটাকে এটা দিছি, তাদেরকে দিয়ে বোঝাইতে হবে তবে তারা শুনবে। এইসব এই এখন যাদেরকে যে কোর্ট করে মনে করা হচ্ছে যে সলভ হয়ে যাবে দেশের প্রবলেম, এদের কথা তো শুনবেই না, পাত্তাই দিবেন না, বসবেই না এখানে। আমি বুঝিয়ে দিতে, তাই না? আপনি বুঝবেন না যেভাবে আমাদের রামেরা বামেরা এদেরকে পাত্তা দেয় না, এদের এরা কি জানে ওরাও তাই করবে, এদের এরা কি জানে, এরকম কথাই শুনবে না। সুতরাং এটা চিন্তার ব্যাপার। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সলভ ইট, আসলে যদি রিয়েলি সলভ করতে চায় প্রবলেমটা, তাহলে তাদের খুব সিরিয়াসলি চিন্তা করা উচিত যে এই গ্রুপটা, যে গ্রুপটাকে নিয়ে তারা ওয়ারিড, তারা কালকে বলছে ফাইন্যান্সটা দেখলাম যে আপনার ওই যে শিক্ষিত মেধাবী এরা জঙ্গি হয়ে যাচ্ছে, এরা তো দেশের প্রোডাকশনে কাজ রাখার কথা, দেশের মানে গ্রোথে, বা খুব খুব সত্যি কথা। কিন্তু এদেরকে কি তুমি এদের দিয়ে অ্যাড্রেস করে পাবেন? আপনি এই যে এসে দেওয়া কি বলে যে কয় মাদ্রাসা যারা হুজুর আছে শুনবে এদের কথা, এরা তাদের কথা শুনবে, সেগুলো ইন্টেলেকচুয়াল লেভেলের লোক যারা, তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে দিয়ে এদেরকে নসিহত করান। থার্ড গ্রুপ হচ্ছে মেম্বার্স অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল, আপনার আমার মতো যারা আছে তাদের কথা, স্কলারদের রোল রিএস্টাবলিশ করার ব্যাপারে অ্যাজ এ হোল, বাট দ্য ইউথ ইন পার্টিকুলার, সবাই কিন্তু ইউথ পার্টিকুলার, অর্থাৎ যারা ইয়াং এই সময় তারা হয়েছে শেষ করে দেবেন না আরেকদিন পরে তো। আর এটা নিয়ে আমাদের এই ভালো করে মেয়েদের দেখে না, বাইরে থেকে একটা ছেলে আছে সাফি, অস্ট্রেলিয়া থাকে, আঙ্কেল আপনি কি জানেন যে আপনার ওয়েবসাইট গত 3 সপ্তাহ ধরে আপডেট হয়নি? আমি বললাম আপনি কি জানেন যে 3 সপ্তাহ ধরে হালাকা বন্ধ আছে, আপনি আমাদের গ্রুপের মেল দেখেন না? ওই মেলটা দেখেন নাই, বুঝছেন না, নোটিসের মেলটা দেখেন নাই, না দেখে সে আমার কইছে আপনি কি জানেন আপনাদের আপনাদের এই 3 সপ্তাহ ধরে কোনো লেকচার আপলোড হয় না? তার মধ্যে আপনি কি জানেন যে 4 সপ্তাহ আগে নোটিস দেওয়া হয়েছে যে আমার হালাকা বন্ধ থাকবে? এইরকম আর থার্ড গ্রুপ হচ্ছে যে ইউথ in particular, young generation যারা তারা, they must listen to the scholar and implement the commands and Sharia verdicts. চিন্তা করবে, জানবে। এই যে ধরেন চাঁদের ব্যাপারটা নিয়ে যেটা আমরা করলাম, সেমিনার করলাম তো 2-3 বার, কিন্তু বসে শোনার তো তার অবসর নাই। জিনিসটা কিন্তু খুব সিম্পল। প্রথম অ্যাকনোলেজমেন্ট হচ্ছে যে এটা এমন একটা জিনিস যার উপরে ইখতিলাফ আগেও ছিল এবং জায়েজ, ইখতিলাফ জায়েজ, এইটা অ্যাকনোলেজ করলে তো প্রবলেম হাফ সলভ হয়ে যায়। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন এটা ঠিক, কিন্তু ঠিক মনে করে আপনি এটা করতে পারেন না, কারণ এটা আপনার একার ব্যাপার না, এটা অথরিটির ব্যাপার। এবং তখনকার দিনেও মক্কা এবং মদিনা আলাদা দিনে ঈদ বছর রোজা রাখছে, মক্কা মদিনা আলাদা দিনে দেখা যায় হিস্ট্রিতে। আজকে যেটা একটু করছি তো দিক দিয়ে আমরা যদি, আমি তো খুব শান্তি ফিল করি যখন রেসপন্সিবিলিটি অন্যের কাছে চলে যায়। আপনি বলেন না, আমি তো খুব শান্তি ফিল করি, আমি খুব শান্তি ফিল করি। মঞ্জুর এলে যদি আমার বলে হ্যাঁ এই ব্যাংকে টাকা রাখা যায়, মানে এই টার্মসে যদি বলে, আমিও শান্তি ফিল করি, যায় তাই না? আমি যেহেতু আমাকে আল্লাহ যে বুদ্ধি দিচ্ছেন, যে মেথোডোলজি দিচ্ছেন, সেটা দিয়ে আমি দেখবো যে বেস্ট স্কলারকে আমার ডিসিশন দিতে, আমি এই ব্যাপারে ধরেন ব্যাংকিং এর ব্যাপারে তাকে মনে করতেছি, অনুযায়ী একবার বললেন এই ব্যাংকে রাখতে পারেন, আমার আর কিছু নেই, আপনি আল্লাহর সাথে বুঝবেন। এটা কিন্তু এই না যে রব্বি বিশপকে এই বানাই নিচ্ছে, তা এটা আমি সমস্ত তাকে করছি, তারপরে আমি কিন্তু মনে করতেছি উনি এর উপর বেস করে, এবং আমার বলবেন ঠিক আছে। অনেক কিন্তু 100% ইদাই করে। সেদিন একটা মেয়ের ব্যাপারে বললেন যে হানাফি ফিকহ ফলো করতে বললেন তাকে, কারণ এই মেয়েটা নষ্ট হয়ে যাবে। বাবা মা একেবারে পার বেদাতি এবং কোন ধর্মের সাথে কোনো সম্পর্কই নাই, মেয়েটা ইসলামী, এখন তার বিয়া দিবে না তারা, মানে কোনো দাঁড়িয়ালা টুকারের কাছে দিবে না, কোনো নামাজ পড়ার কাছে দিবে না, বুঝছেন না? এখন তার একটা কাজিন আছে অস্ট্রেলিয়া থাকে, দিনদার বোধহয়, তারপর চাচা বোধহয় বলছিল ভাই, এখন কিন্তু প্রচলিত পদ্ধতিতে মানে ওয়ালি নিয়ে বিয়ে তার হবে না, কারণ দুইটা চয়েস আছে। একটা হলো তার একটা চাচা থাকে আমেরিকায়, বাপের আরেকটা ভাই আপন চাচা, সেই বিয়েতে রাজি এবং সে ওয়ালির সাথে অ্যাড করতে রাজি, কিন্তু সে আসতে পারবে না, সে ডেজিগনেট করতে পারে কাউকে, একটা চয়েস। আর 2 নম্বর হলো যে কাজের অফিসে গেলেন কি করে, তারা ওয়ালি হয়ে দিয়ে দেয় বিয়েটা। তখন মঞ্জুর ভাই এটাও বলছেন যে এই পরিস্থিতিতে যেহেতু একজন মুস্তাহিদ ইমামের মত আছে এটার পক্ষে, বা একটা ফিকের ধারা আছে, সে
ওইভাবে নষ্ট হয়ে যাওয়ার চেয়ে তার এইভাবে বিয়ে করে ফেলা উচিত। এই কথা যদি মঞ্জুরি লেগে আমাকে বলেন বা আমার মেয়েকে বলেন বা আপনার ছেলেকে বলেন, মোটামুটি ভাবে কিন্তু তার বেশি চিন্তার কিছু নেই, তার কারণ এরা ক্রিকেট ডক্টর, তাই না? এটাও ইয়াং জেনারেশনকে বুঝতে হবে যে এই যে আলোচনাগুলো হলো চাঁদ নিয়ে, খুব সিম্পল ব্যাপার। আজকে যদি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বলে যে আমরা ইন্ডিয়ার সাথে করবো, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব একসাথে করবো, আমাদের আপত্তি নেই। কিন্তু বেসিক যেটা আপনার বুঝতে হবে যে বেসিক হচ্ছে দেখতে হবে, শুনতে হবে না। এটা বড় একটা ব্যাপার, দেখতে হবে এবং শুনতে হবে না। চাঁদ দেখার খবর শুনে আপনার ই করবেন সেটা বলে নেই, দেখতে হবে। কে দেখবে সেটা যে অথরিটি আছে তারা ঠিক করবে, কার দেখাটাকে তারা গ্রহণ করবে, কার দেখাটাকে তারা দেখা মনে করবে, এটা তাদের ব্যাপার। খুব সিম্পল জিনিস ছিল, কিন্তু এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন মানে এইটাকে ইন্ডেক্স হয়ে গেছে, তাই না? আমার কাছে কিন্তু ওই চরমপন্থার একটা ইন্ডেক্স, কিন্তু এটা ঈদ নিয়ে যখন প্রশ্ন করে যারা, এটা কিন্তু একদম ইনভ্যারিয়েবল, এটা মানে কোনো ভুল নাই। এটা একটা আরেকটা আমার কাছে ইন্ডেক্স ইদানিং আমি দেখি, যদিও এটা যায়, যেটা আমি না যায় বলবো না, কোনোদিন সমালোচনা করি নাই, তবু যারা রুকুর থেকে ওইটা আবার বুকে হাত বাঁধে তাদের ভিতরে কিন্তু আমি মনে করি যে টু স্ট্যান্ড আউট, অন্যদের চেয়ে আলাদা একটা টেন্ডেন্সি থাকে ইয়াং জেনারেশনের ভিতরে। দেখবেন রুকুর থেকে ওইটা আবার বুকে হাত বাঁধে, সেটা আলাদা হতে চায়, সে আলাদা ডিস্টিংক্ট হতে চায়, এটা খেয়াল করবেন। এই কথা এতদিন মানুষ হাতে গেছে আর এগুলো পড়তেছি না, এটা একটা আছে যে চার দেখাটা কিন্তু একটা মোটামুটি ভাবে একটা মানে একটা মক্ষম জিনিস, কিন্তু এটা একটা প্রোফাইলিং, এটা বললে হয়। আপনার প্রোফাইলিং করতে চাই এটা করতে পারেন। এটা কিন্তু আসলে এটা কাজ করে, আমি দেখছি তো। এটা মানে এই দেশেতেই ফিতনাটা আছে, জামাত মুসলিমিন প্রথম, তারপরে তো বাকিরা এটা ই করছে, জসিমুদ্দিন রহমান থেকে নিয়ে সবাই এটার পক্ষে ছিল, এটা কয়েন করছে বা এটাকে প্রোপাগেট করছে। এটা কিন্তু একটা ইন্ডেক্স, কিন্তু প্রোফাইলিং কেন মানে জাস্ট ওই যে এইগুলো আসে যে ওই মানে আরো এই ক্লাস, আরো পারফেক্ট, আরো মানে জ্ঞান ছাড়া যেটা, যদি জ্ঞান এই যেভাবে সেগুলো বললেন ওই দিন যে এটা ওই সময় থেকে ছিল যে চাঁদ ডিফারেন্ট সময় ডিফারেন্ট জায়গায় উঠবে, এবং সৌদি আরবে যখন চাঁদ উঠতেছে জাপান পসিবলি একটা রোজা শুরু করে দিচ্ছে পরের দিন, সে কি করে ওটাকে বুঝছে না ব্যাপারটা? সৌদি আরবে যখন চাঁদটা উঠতেছে জাপান রোজা শুরু করে দিচ্ছে, রোজাই শুরু করে দিচ্ছে, চাঁদটা যখন দেখা যাচ্ছে যে ঈদ হবে তার, সে কি করে, সে কি আবার মানে এটি ব্যাক করার কোনো রাস্তা নেই। এগুলো খুব কমন লজিক ছিল কিছু, কিন্তু যেটা এগুলো শোনার সময় নেই কারণ, এটা হচ্ছে মেন কথা। বসে একটু শোনার সময় নেই, চিন্তা করার সময় নেই, কাজ করার জন্য শুধু। যে এখন বলতেছেন যে তারা করবে, তারা কি করবে, ইউথের কথা বলতেছেন যে ইয়াং জেনারেশন যারা, তাদের উপর দায়িত্ব ছিল, তারা শুনবে, স্কলারদের কথা ইমপ্লিমেন্ট করবে। তারপর বলছেন নলেজ এন্ড উইজডম আর দ্য টু টুলস ফর কারেক্টিং দ্য পাথ। নলেজ, উইজডম, জ্ঞান এবং প্রজ্ঞা দুটো আলাদা জিনিস। একটু জ্ঞান থাকে নয়, প্রজ্ঞা হয় না, হচ্ছে না? প্রজ্ঞা একটা আলাদা জিনিস। নলেজ এবং উইজডম আর দ্য টু টুলস। তারপর বলতেছেন যে মানে জোশটা বলতেছেন জিলাসনেস আর নট সাফিসিয়েন্ট উইদাউট নলেজ এন্ড উইজডম। উইজডম এবং নলেজ ছাড়া যদি শুধু জোশ থাকে তাহলে এটা ভয়ঙ্কর হতে পারে। And those two, knowledge and wisdom, are not found except among the people of knowledge concerning the law of Allah. Law of Allah বললেন মানে শরিয়া নলেজ যা থাকবে না, আর এটা এই দুটো জিনিস থাকবে না। উইজডম বা নলেজ দুটাই ভিতর, শরিয়া নলেজটা অবশ্যই থাকতে হবে, তাইলেই কিন্তু তার মুখ থেকে ঠিক কথাটা পাবে। 4 নম্বর হচ্ছে ডায়ালগ এন্ড ডিবেটস উইথ এক্সট্রিমিস্ট। এটাই করা উচিত, ডায়ালগ এন্ড ডিবেট, ডায়ালগই করা উচিত। যেটা আপনাকে গল্প, এটা আমরা কিন্তু একটু পুরানো জিনিস টেনে পড়তেছি আজকে। যেটা একটা গল্প বলছি যে আলকামার সাথে অনেক আগে, বছর 10 আগে বা আরো আগে, যখন এইসব চলতেছিল, একটা ওয়েব চললো না যে শাহেখ আব্দুর রহমান, আমার কত সে 7-8 এরকম না, 8-6 এরকম দিকে আর কি। তো তখন আপনার ওই গাজীপুর থেকে কয়েকজন আসছে দেখা করতে। এই গল্পটা বলছি আগে আপনাদের। 4 জন আসছে, জোহরের নামাজ 4 জন আলাদা পড়লো, তার পিছিয়ে পড়বে না, বিকজ ইজ নট এ মুসলিম, বুঝছেন না? তাদের মতে আসরের সময় 2 জন তার পিছিয়ে পড়লো, 2 জন আলাদা পড়লো। এই কিন্তু লাভ হচ্ছে ভাই, আসলে 2 জনের এই চেঞ্জ হচ্ছে। ডায়ালগের একটা ইফেক্ট আছে। ডায়ালগ বন্ধ করে শুধুমাত্র মার কাট করে কোনো লাভ নেই। ওই যে বললাম ডক্টর যারা, যে রোগের যে ডক্টর তার সাথে বসতে হবে, এটা রোগের ডক্টর হলো আলেমরা, তাদের সাথে বসতে হবে, ডায়ালগ আসতে হবে। তারপর হঠাৎ করে চোখে পড়বে যে আমি
আমি কভার টু কভার কোরআন পড়ছি, আপনাদের বলছি একটা আয়াত পড়ে চলে গেছে উইদাউট রিয়েলাইজিং যে এটা কি বলছে। এন্ড যখন জ্ঞানের ডক্টর বোঝাই দিছে যে এই আয়াতে কিন্তু এই কথাটা বলা হয়েছে, যেমন ধরেন কোরআনে ইয়াইয়াল্লাযিনা আমানু অসংখ্য বার আছে, আমি জানি না কতবার, মানে অসংখ্য বলতে হয়েছে মেনি। ইয়াইয়াল্লাযিনা কাফারু এটা কতবার আছে? একবার, মাত্র একবার। এটা সিগনিফিকেন্ট জিনিস। ইয়াইয়াল্লাহ করুন আছে, কিন্তু ইয়াইয়াল্লাযিনা কাফারু এরকম সেন্সে বা শব্দটা এক্সাক্টলি আমার মনে হয় তাহরিমের আয়াত আপনারা দেখে নিন, কাফারু বাকি অন্য কোনো টার্ম ইউজ করে, মানে এই সেন্সে ইয়াইয়াল্লাযিনা বলে কাফিরদেরকে এই করেছে একবার, এই জিনিসটা যেন আমার চোখে কোনো পড়ে না, আমি পড়ে গেছি, করে মনে আসে না, দরকারও ছিল না হয়তো। বা আপনাদেরকে গতদিন বললাম যে সূরা মুমতাহিনার 5 নম্বর আয়াত একদিন বললাম এখানে যে রব্বানা বলে দোয়া শিখাই দিতেছেন আল্লাহ, হে আমাদের রব আমাদেরকে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য ফিতনা বানান। সবাই কি মনে করবে যে অবিশ্বাসী হচ্ছে আমাদের জন্য ফিতনা, আমরা তাদের মতো হয়ে গেছি, আমাদের মেয়েরা হাফ প্যান্ট পড়তে শুরু করছে, বুঝছেন না? তাদের মতো হওয়ার জন্য আমরা একটা দাঁড়ায় আছি, তারা হলো আমাদের জন্য ফিতনা। এটা নর্মাল কনসেপ্ট না? এই আয়াতে আল্লাহ বলতেছেন হে আমাদের রব আমাদেরকে তাদের জন্য ফিতনা বানান না। এটা এসে যারা বলছেন বা অন্যান্য আলেমরা বলছেন যে এটা মিনিং হচ্ছে এমন একটা সময় আসবে যখন আমরা কাফেরদের জন্য ফিতনা হয়ে যাবো, আমাদের দেখে কাফেররা আর মুসলমান হবে না। তারা আমরা মুসলমান হয়ে লাভ কি? যে কাফের মুসলমান হইতে পারতো, জান্নাতে যেতে পারতো, শুধরাইতে পারতো, ক্যারেক্টারে আসতে পারতো, সে আসতে পারবে না আমাদেরকে দেখায়, বিকজ আমাদের ভিতরে এমন কিছু থাকবে না যেটার জন্য আমাদের মতো হওয়ার কোনো আর্ট থাকবে। এইটা দোয়া চাইতেছেন যে আমাদেরকে ফিতনা বানায় না, সেখান থেকে রক্ষা করো। আমাদের লাইফস্টাইলটা যেন এমন না হয়ে যায় যে দুজন মিলে দেখে মনে করবে তোমার কাছে গিয়ে কেউ আমি তোমার সাথে ভালো আছি, আমি তো এমনি তোমার সমান আছি, এমনি তোমার মতো আছি, এরকম হয়ে গেছে না? এখন আমাদের কাছে আসবে কেন? কি করতে আসবে? কি শিখতে আসবে আমাদের কাছে? আমাদের লাইফস্টাইলটা দেখেন আপনি, আমাদের আমানতদারি থেকে শুরু করে, মানে হলুদ যেটাকে বলে বা চরিত্র যেটাকে বলে, চরিত্র কি কোনো একটা অ্যাট্রাক্টিভ জিনিস আছে? মানে আমি বলছি জেনারেল পারসেপশনে, যেটা দেখে একটা হিন্দু চিন্তা করবে না আই শুড বি লাইক হিম, একটা খ্রিস্টান চিন্তা করবে আই শুড বি লাইক হিম, না এরকম কিছু নাই। এই যে কথা বলছেন তখন এখন আমি বলছি কি, মানে একজন স্কলার যখন চোখে আঙুল দিয়ে আমাকে দেখাইছে, আমি কোন খতম করে গেছি, অর্থ সহ পড়ছি এবং টাইম নিয়ে পড়ছি আমি, তারপরে আমি খেয়াল করি নাই যে এইগুলো একটা আয়াত আছে করে একটা ইউনিক আয়াত যেখানে আল্লাহ বলতেছেন যে মুসলিমরা কাফেরদের জন্য ফিতনা হয়ে যাবে, মুসলিমদের দেখে কাফেররা পথ পাবে না বা গাইডেন্স পাবে না বা পথ নির্দেশনা পাবে না, বিকজ তারা ডিগ্রেডেড হয়ে গেছে অলরেডি। এই ব্যাপার আর কি। যাই হোক, তারপর ডায়ালগের কথা বলতে গিয়ে বলতেছেন যে মিসকনসেপশন ও ফলসুট যেগুলা সেগুলা যাইতো আপনার এই যে ঈশের যে ওই ইবনে আব্বাস যেভাবে ঈশেদেরকে ডিফিট করছিলেন, খারেজিদেরকে ফিরে আসছিল, জানেন তো আপনারা, বড় একটা দল ফিরে আসছিল, 4000 লোক সম্ভবত, যদি ইফ আই এম নট রং, ফিরে আসছিল জাস্ট একটা ডায়ালগের পরে, একটা কথার পরে, একটা ইস্যুর পরে। সেরকম উইজডম যারা আছেন তারা বলবেন, তারা এই করবেন, তাহলে এক্সেসই নাই। ইন্দ্রনীলগড়ের ওই ছাপার ভিতরে মসজিদ ছাড়া ডক্টর সাইফুলের কথা বলার জায়গা আছে, এনটিভিতে যেসব কথা বলে এগুলো তো কেতাবি কথা, এগুলো হলো যে হাজনেফাস এর কথা, বুঝছেন না? কিন্তু ডক্টরিন মার্কা জিনিসের কথা কোথায় বলবেন, কোথায় জায়গা, কোথায় প্ল্যাটফর্ম আপনি বলেন? এটার জন্য উচিত ছিল যে বড় বড় জায়গাগুলোকে খুলে দেওয়া, রাষ্ট্রীয়ভাবে এটার ব্যবস্থা করা, বা এই যে র্যাবের যে বইটা আপনাদের ফরওয়ার্ড করছি না, ক্লোজ সার্কেলে করছি, আমি কয়েকজনকে করছি, এই বইটা ধরেন ঠিক আছে, অনেক কিছুই কারেক্ট, অনেক কিছু যেটা জিনিস ভুল আছে, এটা আরো চিন্তা করে করা যেত না? আরো বড় একটা ওয়াইডার আলেমদের নিয়ে বৈঠক করা যেত না যে কোন কোন পয়েন্ট গুলাতে আসলে টুইস্ট আছে, কোন কোন পয়েন্ট? আমি দেখি যেমন একটা আমি জানি এটা লিখছি কিনা, লিখছি কিনা আমি জানি না জিনিসটা, আমি দেখি যে একটা পয়েন্ট হচ্ছে যেখানে গিয়ে সমস্ত এক্সট্রিমিজম এবং নর্মাল ইসের একটা ক্লিভেজ বা কি বলবো একটা বিভক্তি, যেটা একটা পয়েন্ট যদি বলেন আপনি, এটা হলো কুফরের ভাষা এবং কুফরের বিলিফকে আলাদা করে দেখা। কুফর জন্য কুফরের যে কনসেপ্ট আছে, এটা কিন্তু কোনো এক্সট্রিমিস্টরা মানে না বা জানে না, যেটাই বলে কুফর জন্য কুফর, মানে সব কুফরই ইসলাম থেকে বের হয়ে যাওয়া কুফর না। কুফর হচ্ছে ছোট কুফর আছে, এবং কুফরের ভাষা এবং কুফরের বিলিফকে আলাদা করে দেখতে হবে। এবং সূরা মাইদার ওই 3টা আয়াত, কাফিরুন, ফাসিকুন এবং জালিমুন, 3টাকে আলাদা করে দেখতে হবে। মানে একটা দিয়ে বলেন সালাম, একটা দিয়ে যদি বললে না হইতো, 3টা বলার দরকার ছিল না। এগুলো কিন্তু কেউ দেখে না, মানে এই যারা যাদের কথা বলতেছে তারা কিন্তু এটা জানেও না, দেখেও না, তাদেরকে কেউ বলেও না। এটা একটা পয়েন্ট আমি বললাম, পিভটাল পয়েন্ট, কুফরের ভাষা এবং কুফরের বিলিফকে আলাদা করে দেখতে হবে। আর এটা দলিল তো খুব ইজি দলিল, সাহাবীর দলিল, এটা এত স্ট্রং দলিল যেটা আমি 3 সেকেন্ডে কাউকে বুঝিয়ে দিতে পারবো সময় দিলে। যে দেখেন সাহাবীরা এই কথাটা বলছেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে তোমরা ঈমান ধরা, অথবা ঈমান চলে গেছে। তার মানে কি?
অ্যাকশনের কুফর ছিল, কিন্তু বিলিফের কুফর ছিল না। এটাকে আলাদা করে দেখতে হবে। এই একটা পয়েন্ট, এইরকম পয়েন্টগুলোকে ধরে ধরে যদি মিসকনসেপ্ট গুলো করা হয়তো, খুবই তারা যারা এগুলো জানে, যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে, দুটো জিনিসই আছে। হয়তো অনেকে জানে কিন্তু তার অ্যাকসেপ্টেবিলিটি নাই। ফেজাপুল মাদ্রাসা যেটা কথা বললাম, তারা যদি বলতে চায় এই গ্রুপ যারা আমি বুঝি তারা শুনবে না তাদের কথা, তাহলে অ্যাকসেপ্টেবিলিটি নাই। আবার অ্যাকসেপ্টেবিলিটি যারা আছে তারা যে সবাই জানে তাও না, জানলেও চেপে যাচ্ছে। আমি তো দেখি যে কোনো ওই দিন যেটা পড়ল, আপনি ছিলেন না, একদিন ছিলেন তো, এই যে হাদিসটা পড়তে দিল না একটা ব্র্যাকেটটা, কিন্তু ব্র্যাকেটের ভিতরে জিনিসটা কিন্তু উনি ঢুকাই দিয়েছে, পৃথিবীর লোক সকল, এটা কিন্তু এখানে বলা নেই, তোমরা পৃথিবীর লোক সকল, এটা কিন্তু ঢুকাই দিয়েছে, হাদিসের টেক্সটে কিন্তু এটা নাই। এইভাবে মানুষ টুইস্ট করে মানুষের নিজের এন্ডটা নিজের মতটাই করার জন্য। এগুলো তারা ক্লিয়ার করে দিবেন, ফিকের ডক্টর যারা, শরিয়ার ডক্টর যারা, তারা করবেন। এই র‍্যাব পুলিশ আর ডিএফআই এটা হবে না, বুঝছেন না? এটা বোঝা দরকার, এবং এটা যত তাড়াতাড়ি তাদেরকে যারা অ্যাডভাইস করার স্কোপ আছে তাদের অ্যাডভাইস করা উচিত। এবং এটা যদি নির্মূল করতে চান, রিয়েলি শান্তি নিয়ে আসতে চান দেশে, আর যদি পাকিস্তানের মতো বানানোর কারো বিদেশি শক্তি বলেন বা অপশক্তি বলেন, তাদের যদি ইচ্ছা থাকে, তাহলে যে পথে যাচ্ছে এটাই ঠিক আছে। একসময় পাকিস্তান হয়েই যাবে, এটা আমি বুঝতেছি, যেটা এই চলতে থাকে, তাই না? পাকিস্তানে আমি লাস্ট গেছি 1995 সালে করাচি। ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে একটা শর্টকাট নিচ্ছে, বুঝছেন, আমাদের গাড়িটা ছুটির দিন অথবা ছুটির দিন, শনিবার বা শুক্রবার, শূন্য, আমরা আসবো পোর্ট কাসিম। আমার জাহাজ হচ্ছে পোর্ট কাসিম। পোর্ট কাসিম হচ্ছে about 40 miles, roughly 40 miles দূরে এসে থেকে, করাচি পোর্ট থেকে দূরে। একটা পোর্ট আছে, নতুন ইন্ডাস্ট্রিয়াল পোর্ট বানাইছে। আমি করাচিতে গেছিলাম, ফিরতেছি, রাস্তায় থামাইলো, সিভিল ড্রেস পরা, হাতে ওই সব একা একা বন্দুক গুলা, বুঝছেন না, ভয়ঙ্কর লুকিং বন্দুক আছে না। জানলাটা নামাইলাম, এসি গাড়ি, যাতে এও ঢুকাই দিল পয়লা পিস্তলটা, আর জিজ্ঞেস করলো কে, তারপরে আমাদের এজেন্ট আইডি দিল, ছেড়ে দিল। মানে এইরকম টেন্স আর কি অবস্থা। তখন এইখানে বোমা 40 জন মরে যেতেছে, ওইখানে এটা হইতেছে, মানে ফেল স্টেট একটা ব্যাপার আছে না, সেরকম একটা অবস্থা। আমাদের তো সেদিকেই যাচ্ছে, আমি দেখি দিন, তাই না? সেদিকেই যাচ্ছে। সেদিকে না যাওয়াতে চাইলে এইভাবে করতে হবে, এইভাবে যেভাবে ওনার রিকমেন্ডেশন দিচ্ছেন এইভাবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। ওনারা তো অনেক চিন্তা করে দিচ্ছেন রিকমেন্ডেশন গুলা, এটা নিয়ে এটা ওনার মাস্টার্সের থিসিস, ডিসার্টেশন, এটা এক্সেপ্টেড থিসিস, বুঝছেন না? তার মানে এই চিন্তাগুলো ওনার আলোচনা যেমন লাইনে আছে, ঠিক লাইনে আছে। আচ্ছা, কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইকে বলছিলেন, খারিজিদের বলছিলেন, তারপরে ইবনে আব্বাস, Ali bin Abu Talib debated with Khawarij and did Abdullah তারা করছেন। তারপরে গিয়েছে, therefore the method of debating or dialogue is very successful as a remedy for extremism। এই যে বললাম, 4 জনের 2 জন, এটা বড় একটা ভিক্টরি আতঙ্কবাদ। যেটা 4 জনের 2 জন মানে কি 50% people you are taking out of extremism বা ওই চিন্তা থেকে, এটা চালাই যেতে হবে। তখন কি বলছেন যে I must point out a number of important points for such debate। এখন ডিবেট হতে কি হইতে হবে? ডিবেট মানে কিন্তু ঝগড়া না, ডিবেট মানে চিল্লাচিল্লি না, ডিবেট মানে স্কলারলি ডিসকাশন। চিল্লাচিল্লি ঝগড়া কিন্তু আলোচনা জমাই করে না, যেখানে সবাই চেয়ার তুলে বাইরে শুরু করলো, এটা কিন্তু ইসলামের ডিবেট না। আচ্ছা, কি বলতেছেন? The debate must be based upon trust। ট্রাস্ট কি? আমি সত্যটা মেনে নিব, আমি সত্য মানতে রাজি, আমি সত্য বলবো, পৃথিবীর লোক সকল ব্যাটারে ঢুকাই দিব না, এটা হলো ট্রাস্ট। আর ঠিক না? আমি যদি আপনাকে ট্রাস্ট করি, আপনি কিন্তু আপনার মন গড়া একটা শব্দ ভিতরে ঢুকাই দিলে ট্রাস্ট রাখলেন না, আপনি আপনার মতটাকে আমার উপর চাপাই দিতে চাচ্ছেন। ট্রাস্টের মিনিং আমি বলতেছি। এগুলো যদি কিভাবে জবাব দিবেন যায় না, মানে এইভাবে যারা যারা জেনেও অথবা আলেম নামদারি হয়েও যারা মানুষকে বিপদগামী করে, নিজের একটা ঢুকাই দিয়ে যায় না, কিভাবে হবে যায়। The scholar who is discussing the debating with them must be in a position of trust with respect to those accused of extremism। যারা এক্সট্রিমিজমের, যাদেরকে এক্সট্রিমিজম এর দেওয়া হয়, মানে অভিযোগ করা হয় যাদের এগেইনস্টে, তারা ট্রাস্ট করে এরকম একজন স্কলার হতে হবে। তাহলে কি হইতে হবে? উনি ডাউন টু আর্থ হতে হবে। আগে বলছি, কতগুলো বললাম না? ওনাকে যদি কেউ কিনতে পারে না, এটা যদি জানতো সবাই, যদি জানে, তাহলে তার একটা আলাদা পজিশন থাকবে, তাই না? ব্যাপারটা বুঝলেন? ডাউন টু আর্থ, ওনাকে পয়সা দেওয়া, কমফোর্ট দেওয়া, বিরিয়ানি দিয়ে ওনাকে কিছু করা যায় না।
একটা আলাদা ক্লাস থাকে, এইরকম যত ট্রাস্টের যে ব্যাপারগুলো আছে সেগুলা। 2 নম্বর হচ্ছে those accused of extremism must be dealt with as people who have been accused of something and not like convicted criminals. এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যাদেরকে আপনি অ্যাড্রেস করবেন তাদের এগেইনস্ট একটা অভিযোগ আনা হয়েছে, কিন্তু অভিযোগটা প্রমাণিত ধরে আপনি তাদের সাথে কথা বলবেন না। তারা কনভিক্ট না, তারা আসামি না। অলরেডি যদি আসামি বানাই দেন তাহলে আপনি তো তারা ডিগ্রেড করে দেবেন, বুঝছেন না? তাকে বলবেন যে না তুমি আসামি না, তোমার তো বইয়ের একটু ভুল আছে, আসো আমরা কথা বলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পরের শেষ করে দিতেন এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টে শেষ করে দিচ্ছি যে তাদেরকে আপনি খুব সুন্দর করে বলছেন, নট লাইক কনভিক্টেড ক্রিমিনালস হু আর ইন ফ্রন্ট অফ জাজ অ্যাওয়েটিং সেন্টেন্সিং। তাদের এগেইনস্টে এখন রায় দেওয়া হবে, জাজের সামনে বসে আছে, এরকম কনভিক্টেড বলে যেন না করা হয়, বরং তারা তাদের যে আপনাদের এগেইনস্টে বলা হয় এরকম আপনার নিশ্চয়ই সেরকম না, বা হয়তো কোথাও একটা ভুল ইনফরমেশন থাকতে পারে, আমরা বসি আমরা কথা বলি, বা এইরকম করে তাদেরকে অ্যাপ্রোচ করা যে অলরেডি একটা জাজমেন্ট পাস্ট আর কি, তোমরা তো শেষ, এটা করা উচিত না। আমি শেষ করে দিয়েছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আমাদের মজলিসের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বরকত দেন, আল্লাহ যেন এই টিম করে জ্বলে থাকা বাতিটা যেন জ্বলতে থাকে, এটা যেন কোনো ঝড়ে নিভে না যায়, এটা আপনারা দোয়া করেন। আমরা জানি ডিফিকাল্ট টাইমস এখন দুনিয়ার আশেপাশে, এবং কখনো কখনো হয়তো এই টাইপ প্রোগ্রাম বিষয় মানে হয়তো নিজেদের একটা ইন্টারেস্টের জন্য সবকিছু বন্ধ হয়ে যাওয়া আছে, হয়তো কিছু সময়ের জন্য বা কিছু মানে যেটা ব্রিদিং স্পেসটা হয়তো অনেক সময় ওয়াইজ, কিন্তু আবার এট দ্য সেম টাইম মানে এটা কোনো শেষও নেই। যাই যতই আপনি প্রিকশন নেন তারপর দেখবেন যে এর খুব বড় একটা প্রিকশনের ব্যাপার আছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দিক নির্দেশন করি, আমরা আল্লাহর কাছে চাইছি কদিন জাস্ট আল্লাহ তুমি, আমি আল্লাহ বলি যে তুমি ইউ বিকাম আওয়ার সিইও। আমি মাঝে মাঝে আল্লাহ বলি আল্লাহ তুমি আমাদের অধিগ্রহণ করো, আমার কথা রইল এটা মানে দোয়ার ভিতরে বলি অধিগ্রহণ করো, এবং আমাদেরকে তোমার এমপ্লয়ি মনে করে পরিচালিত করো, বিনা বেতনের এমপ্লয়ি আর কি, বেতন লাগবে না, বেতন হলে জান্নাত। তোমার এমপ্লয়ি বলে তুমি যেভাবে পরিচালিত করতা ওইভাবে পরিচালিত করো, হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। আসলে তাই এই যে একটা দোয়া করেন না, আল্লাহুম্মা রাহমাতিকা আরজু, আল্লাহুম্মা রাহমাতিকা আরজু, ওই যে এক মুহূর্তের জন্য আমাকে আমার উপর ছেড়ে না, তাই ওয়াসলিহ লিশানিকুল্লাহু লা ইলাহা ইল্লা এই যে দোয়াটা করি আমি, এই দোয়াটাই অন্যভাবে বলি আর কি, এক মুহূর্তের জন্য আমার উপর ডিসিশনটা ছেড়ে না প্লিজ, ডিসিশন মেকিং এর ইসে নিও না আমার, তারপরেও তো এক্সিকিউট করবো তো আল্লাহ আমাকে দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিশন, সেটা যেন আমি ভুল না করি। আমি বলি যে আমার তরফ থেকে যেন কোনো ভুল না হয়, আই এম আস্কিং ফর ট্রাভেল, আই এম আস্কিং ফর কি, এটা যেন না হয়। আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ আমি তোমার মেথোডলজি ফলো করছি, তোমার মেথোডলজি ফলো করছি, চেষ্টা করছি সেফ সাইডে থাকতে, তারপরে বিপদ আছে হইতে পারে, এটা সাবিদের আসছে, সাবিরা অপমানিত হয়েছেন, মাইর খাইছেন, আমরা খাইতে পারি, সেটা অন্য জিনিস। আমি উই শুড নট আস্ক ফর ট্রাবল।